ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়কারী মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আমরা 1 নম্বরের মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখে নিই। বলা হচ্ছে একের দাগের বলে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হচ্ছে যে 0.3 পৌনপণিক, 0.16 পৌনপণিক, 0.1 পৌনপণিক সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে। দেখো নিচের যে 4টি অপশান আছে এর মধ্যে কোনটা সঠিক হবে। দেখো 0.3 পৌনপণিক আর 0.16 পৌনপণিক আমরা দেখতে পাচ্ছি দশাংশ ঘরে 3, মানে আমরা সংখ্যাগুলোকে যদি আমরা সাধারণ সংখ্যা যদি আমরা সাজাই, সাধারণ দশমিক সংখ্যায়, তাহলে সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। 0.3 পৌনপণিক কথার অর্থ হচ্ছে 0.333 এর ডট ডট দিয়ে চলে যাও। আবার বলা হচ্ছে 0.16 পৌনপণিক মানে হচ্ছে 0.1666 ডট ডট দিয়ে যাও। শেষে হচ্ছে গিয়ে 0.1 পৌনপণিক ইকুয়ালস টু দেখো 0.1111। এবার সহজে তোমরা দেখতে পাচ্ছ কোনটা সব থেকে বড় হচ্ছে আর কোনটা সব থেকে ছোটো হচ্ছে। দেখতে পাচ্ছি সব থেকে এখানে বলা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় যদি সাজাই তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 0.1, এখানে দশাংশের ঘরে 1 আছে, এখানে দশাংশের ঘরে 1 আছে, এখানে দশাংশের ঘরে 3 আছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে সবথেকে ছোটো কোনটা হবে? দেখতে পাচ্ছি এই দশাংশ ঘরে 1 হলে তার পরের অঙ্ক দেখো 6 আর 1, এই 6 আর 1-এর মধ্যে বড় হচ্ছে 6 আর ছোট হচ্ছে 1, সুতরাং আমরা দেখতে পাচ্ছি 0.1 পৌনপণিক সব থেকে ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে আমরা লিখব 0.1 পৌনপণিক লেস দেন, এরপর হচ্ছে তারপর এইটা 0.16 পৌনপণিক, সবার শেষে হচ্ছে 0.3 পৌনপণিক, 0.3 পৌনপণিক। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কোন অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে? দেখো অপশান নাম্বার দেখতে পাচ্ছি বিটা তোমাদের সঠিক উত্তর হবে। 0.1 পৌনপণিক লেস দেন 0.16 পৌনপণিক লেস দেন 0.3 পৌনপণিক। বুঝা গেছে? চলো, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, অপশন 2 নম্বর প্রশ্ন দেখো, 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা, অর্থাৎ 100টি ডিমের মধ্যে 1/4 অংশ নষ্ট হয়েছে। আমরা লিখতে পারি যে 1/4 ইন্টু কত হবে? 1/4 ইন্টু 100 শতকরা বলা হচ্ছে 4 দুগুণে 8, 2 0, 4 5 20 সমান 25 কত পার্সেন্ট হবে? 25% ডিম শতকরা 25% নষ্ট হয়ে যায়। তা তোমাদের সঠিক অপশানটা কোনটা হবে? অপশান নাম্বার বি তোমাদের সঠিক উত্তর হবে। শতকরা 25, এখানে শতকরা বলেছে 25% হবে, বুঝেছে? 25টি এখানে বলেছে ডিম নষ্ট হয়ে শতকরা কত? 25টি করবে, 25% এখানে দেবে না, শতকরা 25টি, অর্থাৎ 100টির মধ্যে 25টি ডিম নষ্ট হয়েছে। অপশান নাম্বার বি তোমাদের সঠিক উত্তর হবে। কেমন? তারপরে দেখো 3 দাগের প্রশ্ন, দেখো সঠিক সম্পর্কটি হলো, দেখো অপশান নাম্বার 1 দিয়েছে 0.3 পৌনপণিক লেস দেন 0.33 পৌনপণিক। আর তারপর দেখতে পাচ্ছি এখানে দেখো কোনটা বলছে, কোন সম্পর্কের সঠিক কোনটা বলা হচ্ছে আমাদের। এখানে আমরা সহজে দেখতে পাচ্ছি প্রথম অপশানটা আমরা সঠিক। দেখো 0.3 পৌনপণিক লেস দেন, দেখো 0.33 পৌনপণিক। আর তারপরে হচ্ছে দেখো 0.3 পৌনপণিক আর 0.33 পৌনপণিক। তোমাদের এই অপশানটা সঠিক হচ্ছে, এই দুটো সমান কিন্তু। দেখো 0.3 পৌনপণিক 3 ব্যাক টু ব্যাক আসছে, সুতরাং আমরা প্রথম অঙ্কের মাথায় দশমিকের পরে জাস্ট প্রথম অঙ্কের মাথায় পৌনপণিক দেওয়ার কথা ছিল, অর্থাৎ এর শেষে পৌনপণিক দিয়েছি, মানে কি একই অ্যান্সার হবে। 0.3 পৌনপণিক ইকুয়ালস টু 0.3 পৌনপণিক। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? দেখো পরের প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, 2.5 কিমি সমান কত হবে? এখানে 2.5 কিমি সমান হবে 25 2.5 কিমি মিটারে চেয়েছে এখানে। তাহলে কিমি থেকে মিটার করলে কী হবে? আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 দিয়ে গুণ করলে 2.5কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, তাহলে কোন অপশানটা সঠিক উত্তর হবে বলো তো? এর মধ্যে সঠিক উত্তর হবে 1000 গুণ হবে। এর কোন অপশানটা 2.5-এর সঙ্গে 1000 গুণ হবে? এই অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে, অপশান নম্বর সি। যেহেতু কিমি থেকে মিটারে কনভার্ট করা হচ্ছে, অর্থাৎ কিমি থেকে মিটারে কনভার্ট করলে আমরা 1000 দিয়ে গুণ করবো। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন কি বলা আছে, 50 এবং 100 এর মধ্যবর্তী একজোড়া সংখ্যা যাদের গসাগু 16 নয়। এখানে গসাগু 16 নয় বলা আছে, সংখ্যা জোড়া হলো কোনটা? নিচের অপশান আছে 16 64, 16 80, 16 50 60, 50 64 আর 64 80। এই 4টি জোড় সংখ্যা আছে, 4টি জোড়ের মধ্যে কোন জোড়টা সঠিক উত্তর হবে সেটা আমাদের বের করতে হবে।
দেখো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু মুখে মুখে হয়ে যাবে, তোমাকে 16 গসাগু হবে না এমন সংখ্যা জোটটা বের করতে হবে যে সংখ্যাগুলো 16 দ্বারা বিভাজ্য হবে না। দেখো 16 আর 64 কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে, কেমন? তা 16 একে 16, 16 4 64, তাহলে এর গসাগু কত হবে? 16 হবে। আর 16 আর 80 দেখো এদের গসাগু কত হবে? 16 একে 16, 16 5 80, এর কিন্তু গসাগু 16 হচ্ছে। আবার 50 আর 64 দেখো, 50 কিন্তু 16 নামতে হবে না, 64 16 নামতে থাকলে 16 নামতে কিন্তু 50 থাকছে না। এই অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে 50 আর 64। আর তারপরটা দেখো 64 আর 80, দেখো 64 হচ্ছে 16 নামতে আছে আর 80ও 16 নামতে আছে, সুতরাং এই দুটো সংখ্যা কিন্তু এর গসাগু কিন্তু 16 হবে। এই তিনটি প্রশ্ন, তিনটি জোড় দেখো, এই তিনটি জোড় কিন্তু এদের গসাগু কিন্তু 16 হচ্ছে, কিন্তু 50 আর 64 এর গসাগু কিন্তু 16 হবে না। চলো পরের প্রশ্ন দেখি, 6 দাগের প্রশ্ন। -67 এর সঙ্গে কত যোগ করলে যোগফল +67 হবে? তাহলে চলো আমরা এই গণিতটা করে ফেলি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে দেখো এখানে বলা হচ্ছে যে -67 এর সঙ্গে কত যোগ করব? আমরা যোগ করব কত, যোগ করলে কত হবে? +67 হবে। তাহলে আমরা লিখতে পারি বা দেব, তাহলে এই সংখ্যার সঙ্গে মাইনাস, এই সংখ্যাটা মাইনাস আছে, এইদিকে এলে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে? জিজ্ঞাসা চিহ্নের মানটা কী হবে? +67। এবার দুটোকে যোগ করে দাও, কত হবে? 7 7 14 4, হাত থাকলো 1 6 6 12 কে 13, 134 প্লাস 134, অর্থাৎ 134 অপশানটা কোনটা আছে দেখে নিই আমরা। 134 অপশান নম্বর দেখতে পাচ্ছি, অপশান নম্বর সিটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে -134, সরি মাইনাস হবে না, প্লাস। অপশান নম্বর বিটা তোমাদের সঠিক উত্তর হবে 134, ঠিক আছে? চলো প্রশ্ন দেখি আমরা। 7 প্রশ্ন, প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা কত? দেখো এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এর পরিসীমা কী হবে? নিচের সংখ্যাগুলো এখানে পরিসীমা চেয়েছে, কিন্তু দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছে যে পরিসীমা মানে আমরা জানি কি যে এটা হচ্ছে তোমাদের এই এমন একটা বাহু, পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3টি বাহু যোগফল হবে তার পরিসীমা। তো ত্রিভুজের 3টি বাহু যোগফল পরিসীমা হবে, সেটা তাহলে কোন অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে? যে 3টি বাহুর যোগফল দেখতে পাচ্ছি আমরা XYZ, 3টি বাহুর মান দেওয়া আছে, এবার 3টি বাহুর যোগফল হবে তার পরিসীমা। দেখো ত্রিভুজটির পরিসীমা হবে X + Y + Z, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে? অপশান নম্বর বি তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো 8 দাগের প্রশ্ন, A ও B দুটি বিন্দু যোগ করলে পাওয়া যায়, A ও B দুটি বিন্দু যোগ করলে পাওয়া যায় AB। এখানে দেখো এটা হচ্ছে তোমাদের কী হচ্ছে? সরলরেখাংশ, AB সরলরেখাংশ, না AB সরলরেখা, না AB রশ্মি, না AB রশ্মি, এর মধ্যে কোনটা হবে? যদি A ও B দুটি সরলরেখা যোগ করি, দুটি বিন্দু যোগ করি, তাহলে সেক্ষেত্রে সরলরেখা কী হবে? এখানে সরল রেখাংশ হবে স্যার। দেখো দুটি বিন্দু যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে কিন্তু একটা সরল রেখাংশ পাবো, কিন্তু এর কিন্তু উভয় দিকে ব্যাপৃত নয়, অর্থাৎ এ অসীম নয়, উভয় দিকে কিন্তু অসীম নয়, কিন্তু এখানে হবে তাই এভাবে এ আর বি হবে। তাহলে এর দৈর্ঘ্য হবে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সুতরাং আমরা লিখতে পারি এ বি সরলরেখাংশ হবে উপরে একটা ড্যাশ চিহ্ন, অর্থাৎ অপশান নম্বর এ তোমাদের সঠিক উত্তর হবে এ বি ড্যাশ বা বার। দেখো 9 প্রশ্নটা দেখো, এই 1895 খ্রিস্টাব্দ থেকে 1015 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ার গুলি হলো, কতগুলো লিপিয়ার পাবে তোমরা? এক্ষেত্রে দেখো এর লিপিয়ার সংখ্যাগুলো বের করতে হলে আমরা কি করব না, দেখো 1695 কিন্তু লিপিয়ার ইয়ার নয়, কারণ যে সেই সমস্ত সালগুলো লিপিয়ার ইয়ার হবে যে সমস্ত সালগুলোকে 400 বা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেগুলো হচ্ছে তোমাদের লিপিয়ার ইয়ার। এবার বিজোড় সংখ্যা কখনোই লিপিয়ার ইয়ার হতে পারে না, তাহলে 495 কিন্তু লিপিয়ার ইয়ার নয়। তাহলে 1896 দেখো, 1896 কি তোমাদের লিপিয়ার ইয়ার হচ্ছে? যে 1896 লিপিয়ার ইয়ার হয় কিনা আমরা 4 বা 400 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 100 কত বলা আছে? 196 বলা আছে, তাহলে 118 থেকে বলা আছে 1895 থেকে কত বলা আছে? 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত, এর মাঝে কতগুলো সংখ্যা পাচ্ছি আমরা? দেখো 4 বছর অন্তর লিপিয়ার ইয়ার হয়ে থাকে জানি আমরা, তাহলে প্রথম সংখ্যাটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে পরবর্তী সংখ্যাগুলো আমরা বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো 96, 95 পর 95 তো হবে না বিজোড় সংখ্যা, সুতরাং 96 দিয়ে ভাগ করি। তাহলে 1896কে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 4 4 16, 4 5 20, 4 4 হচ্ছে 16, কত নামবে? 2 নামবে, 9 নামবে, 4 6 24, 4 7 28, 4 7 28, কত নামবে? 1 নামলো
আর 16, 4 4 কত হচ্ছে 16। তাহলে এটা কি আমাদের লিপ ইয়ার হচ্ছে 474 কি এটা আমাদের লিপ ইয়ার হচ্ছে? 476 নয়, 1896 সালটা, 1896 সালটা কি লিপ ইয়ার হচ্ছে? তাহলে দেখতে পাচ্ছি এর ভাগশেষ কিন্তু কেটে গেছে। সো এর ভাগফল কত বেরোলো? 474 বেরোলো। সুতরাং এটা একটা লিপ ইয়ার। তাহলে আমরা লিখতে পারি 1896 কিন্তু লিপ ইয়ার। 1896 লিপ ইয়ার হলে এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4 বছর অন্তর যদি লিপ ইয়ার হয়, তাহলে হচ্ছে তোমাদের 1896 হলে পরবর্তী 4 বছর অন্তর, তাহলে 1900 হবে। 1900 কিন্তু মনে রাখবে লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়। এর কারণটা জেনে রাখো যে লিপ ইয়ার নয়, কারণ হচ্ছে যে 4 দ্বারা বিভাজ্য হলেও এই 1900 4 দ্বারা বিভাজ্য হলেও কিন্তু 400 দ্বারা বিভাজ্য না হওয়ায় এটা কিন্তু লিপ ইয়ার হবে না। দেখো 1896 কিন্তু 400 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে, আর 1900 সালটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হলেও কিন্তু 400 দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং কিন্তু এটা লিপ ইয়ার নয়। এর পরবর্তী 4 বছর ধরো, এছাড়া পরবর্তী 4 বছর হলে তাহলে কত হবে? 1904 হবে। তারপর হচ্ছে 1900 কত হবে? 1908 হবে। 1904 হলে 1908, তারপরে হচ্ছে 1912, 1912, তার শেষে হচ্ছে 1916। এখানে বলা আছে 15 মধ্যবর্তী, তাহলে কতগুলো পেলাম আমরা? পেলাম গিয়ে 1টা 2টো 3টে 4টা পেলাম। কটা পেলাম? 4টা লিপ ইয়ার পেলাম। আর 1900 সালটা লিপ ইয়ার নয়, এই 4 দ্বারা বিভাজ্য হলেও 400 দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং 1900 কিন্তু এই বর্ষটা কিন্তু 41 শতাব্দীর এই বর্ষটা কিন্তু লিপ ইয়ার হবে না। বোঝা গেছে? সুতরাং কতগুলো পেলাম? মোট 4টি কিন্তু লিপ ইয়ার পেলাম। 1896, 1904, 1908 আর 1912, মোট কতগুলো? 4টি। বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে কোন অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে? দেখো যে অপশান নম্বর সি তোমাদের সঠিক উত্তর হবে 4। পরের প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্ন। এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি কীরকম হবে? দেখো এক্সকে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 2x হচ্ছে 2x যদি ধরি আমরা 2x হলো, তাহলে এক্সকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x হবে। আর গুণফলটি 3 থেকে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে কি? এই 2xটি 3 থেকে বাদ দেবো, অর্থাৎ 3 - 3 থেকে বাদ দেবো কত? 2x। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ 3 - 2x কী হবে? 3 - 2x। তাহলে কোন অপশানটি তোমাদের সঠিক উত্তর হবে? তাহলে অপশান নম্বর কত? অপশান নম্বর 3 - 2x। দেখো 3 - 2x, অপশান নম্বর সি তোমাদের সঠিক উত্তর হবে 3 - 2x। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 দাগের প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও বলা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে LXXV ও LXSIV এর মধ্যে কোনটি বৃহত্তম হবে? দেখো LXSV মানে আমরা কি জানি? L মানে 50 আর XXX মানে কি 20 আর V মানে 5, অর্থাৎ 50, 60, 70, 75। এটা হচ্ছে 75। LXSV হচ্ছে 75, এটা হচ্ছে 75, 75। আর LXSIV এটা কত হবে? L মানে 50 আর X কত? 70 আর IV মানে 4, 74, এটা কত হবে? 7 4 74। তাহলে এর মধ্যে কোনটি বৃহত্তম দেখতে পাচ্ছি আমরা? এর মধ্যে বৃহত্তম হবে LXSV। LXSV হবে এটা সবথেকে বড় সংখ্যা। বুঝেছ? তাহলে উত্তরটা কত হবে? LXXV। বুঝেছ? তাহলে চলো, তাহলে আমি কীভাবে বুঝিয়ে দিয়েছি? L মানে 50 আর এখানে X আর X দুটো X মানে 20 আর 50 20 70 আর V মানে 5, কত হচ্ছে? 75। আর এখানে LXSIV মানে কি? IV মানে কি 4 হয়, আর দুটো X মানে 20 আর L মানে 50, 50 20 70 আর 4 কত হবে? 74। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 দাগের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান 30 হলে অপরটি কত হবে? অপরটি হবে আমরা জানি কি 60 ডিগ্রি হবে। কীভাবে হলো? দেখো যদি সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করি, তো যদি আমরা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ ধরো, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ ধরো,
আর এই কোণ তো আমরা জানি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি জানি আমরা, 90 ডিগ্রি। আর এই কোণের মান কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি। আর এই দুটি কোণ যোগ করো, 90 আর 30 কত হয়? 90 30 কত হবে? 120 হয়। কত হয়? 120। তাহলে 120 বাদ দাও, 180 থেকে 120 বাদ দিলে কত হবে? 60 হবে, 60 ডিগ্রি হবে। এই কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে। বুঝে গেছে? এই কোণের মান হবে তোমাদের 60 ডিগ্রি। তাহলে এর সঠিক উত্তরটা কত হবে? 60 ডিগ্রি হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 3 দাগের প্রশ্ন। 3 প্রশ্ন বলা আছে সংখ্যারেখার সাহায্যে +7 ও -17 +7 ও -17 এর যোগফল নির্ণয় করো। বলছে সংখ্যারেখার সাহায্যে আমাদের করতে বলা হচ্ছে। চলো আমরা বলা আছে সংখ্যারেখার সাহায্যে +7 ও -17 এর যোগফল নির্ণয় করো। চলো আমরা সংখ্যারেখায় আমরা যোগফল নির্ণয় করি। তাহলে প্রথমে কি বলা আছে? +7 বলা আছে। +7 এর সঙ্গে কত যোগ করব? এর সঙ্গে -17 কী করব? যোগ করব। -17 যোগ করব। তাহলে আমরা প্রথমে সংখ্যারেখায় টানবো। তাহলে মাঝখানে আমরা কি করব? মাঝখানে একটু ডান দিকে বেশি রাখবে, অর্থাৎ লিখলাম 0, তারপরে 1 +1 +2 +3 +4 +5 +6 +7। তো একটা লিখে দাও +8 পর্যন্ত। বাম দিকে ঋণাত্মক পর্বে হবে, তাহলে এদিকে 7 হলে 17 ঘর পিছবে, অর্থাৎ এখানে 7 ঘর গিয়ে আমরা 0 থেকে 7 ঘর যাব আমরা ডান দিকে, +7 আছে। আর ঋণাত্মক পর্বে আমরা কি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 লেখো। 11 পর্যন্ত নিলে তোমাদের হয়ে যাবে -7 পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 11 পর্যন্ত 10 ঘর হবে। তাহলে আমরা 0 থেকে প্রথমে কি ডান দিকে যাব, অর্থাৎ ধনাত্মক পর্বে যাব আমরা ক ঘর? 7 ঘর যাব। 7 ঘর যাব ডান দিকে। ডান দিকে গেলে প্লাস হয়, আর বাম দিকে এলে কি হয়? মাইনাস হয়। এবার 7 থেকে আমরা কত ঘর পিছবো? 17 ঘরে পিছবো। তাহলে 0 হলে 7 হচ্ছে, তারপরে 8 9 10 11 12 13 14 15 16 17 10 পর্যন্ত আমাদের আসতে হবে। তাহলে কোথা থেকে? 7 থেকে 10 পর্যন্ত আমাদের আসতে হবে বাম দিকে। বাম দিকে আসতে হবে। তাহলে বাম দিকে এলে, তাহলে এবার দেখো কত ঘর পিছলাম? 0 থেকে ধনাত্মক থেকে আমরা ঋণাত্মক পর্বে কতগুলো ঘর পিছলাম? তাহলে তোমাদের 10 ঘর পিছলাম হবে। -10 কত হবে? -10। আর এদিকে হবে +7 গেলাম। বুঝে গেছে? আর এইটুকু কত হলো? আমরা টোটালটা কত ছিল? টোটালটা ছিল -17 ছিল। তাহলে -17 ছিল। টোটালটা কত ছিল? -17 ছিল। টোটালটা -17 ছিল। তাহলে 17 থেকে কত ঘর পিছলাম আমরা? 17 থেকে আমরা পিছলাম কত ঘর? 10 ঘর পিছলাম। আমরা উপরে লিখে দিই। তাহলে এই 10 ঘরটা এখানে -10 এখানে নিচে লিখবো না, উপরে লিখে দেবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ঘর হবে? 0 থেকে বাম দিকে আসবে। তাহলে কত হবে? -10। এইটা হবে তোমাদের সঠিক উত্তর, -10। বুঝা গেছে? তাহলে যদি আমরা সাধারণ গাণিতিক নিয়মে যদি আমরা সমাধান করি, তাহলে সেক্ষেত্রে দেখো কিভাবে হবে। তাহলে সমান +7 +- +7 +-17, তাহলে +- সংখ্যাদের মধ্যে বিয়োগফল। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বাদ দেবো। 17 থেকে 7 বাদের কথা হচ্ছে 10। বড় সংখ্যা ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ উত্তরের সংখ্যার আগে কি লিখবে তোমরা? মাইনাসটা বসে দেবে। উত্তর কত হলো? -10। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো 4 দাগের প্রশ্ন। উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। উৎপাদকের সাহায্যে বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। কি বলা আছে? 15 বর্গ গুণিতক 20 বর্গ। চলো তাহলে আমাদের বর্গমূল কী ছিল? মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল বলা হচ্ছে যে তোমাদের প্রশ্নটা ছিল 15 বর্গ গুণিতক 20 বর্গ সমান। এবার দেখো এই যে দুটি সংখ্যা আছে, 15 বর্গ একটা আছে আর 20 বর্গ একটা আছে। এক্ষেত্রে আমরা প্রথমে কি করব? যে প্রথমে যদি আমরা 15কে ভেঙে দিই তাহলে কি হবে? 15কে যদি ভাঙি আলাদাভাবে দেখো, তাহলে 15কে যদি আমরা ভাঙি, 15 বর্গকে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে 15কে লসাগু করো। 15কে লসাগু করলে কত হবে? 3 5 15, অর্থাৎ 3 গুণিতক 5 এর বর্গ। আর 3 গুণিতক 5 মানে আমরা জানি 3 বর্গ গুণিতক 5 বর্গ। বোঝা গেছে? এবার এর পরে আর একটা আছে 20 বর্গ। দেখো তাহলে 20 বর্গ যদি হয়, দেখো 20 বর্গ
তাহলে 20কে ভাঙো, 20কে ভাঙলে লসাগু করলে কত হবে? 2 10 আর 2 5। কী পেলাম তাহলে? 2 গুণিতক 2 গুণিতক 5, এই তিনটের বর্গ সমান। এবার বর্গগুলো তুলো, তাহলে কী আছে? 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 5 এর বর্গ। এবার তোমরা কি করবে? এই টোটাল রাশিটাকে তোমরা গুণ করবে। কীভাবে কী পেলাম? তাহলে 15 গুণিতক কী পেলাম? 15 বর্গ, অতএব 15 বর্গ গুণিতক 20 বর্গ সমান কী কী পেলাম? 15 বর্গে কী কী পেলাম? 3 এর বর্গ গুণিতক 5 এর বর্গ পেলাম, 3 এর বর্গ গুণিতক 5 এর বর্গ গুণিতক 20কে ভাঙতে কী কী পেলাম? 2 এর বর্গ 2 এর বর্গ 5 এর বর্গ, তাহলে 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 5 এর বর্গ। তাহলে এবার দেখো 5 এর বর্গ কটা পেলে তোমরা? দুটো পেলে 5 এর বর্গ, ঠিক আছে? এবার দেখো, এবার তোমরা কি করবে? সরাসরি দেখো আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে অতএব আমরা বর্গমূলটা নির্ণয় করে ফেলে, তাহলে 15 বর্গ গুণিতক 20 বর্গ এর বর্গমূল নির্ণয় করবে সমান। তাহলে কি পেলাম আমরা? দেখো, তাহলে 2 এর বর্গ দুটো পেয়েছি, তাহলে বর্গমূল কি পেলাম? টোটালটা আমরা বসে দাও বর্গমূলের মধ্যে, রুট ওভারের মধ্যে 3 এর বর্গ গুণিতক 5 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 5 এর বর্গ সমান। এবার প্রত্যেক সংখ্যার সূচক মানগুলোকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? প্রত্যেক সূচক মানকে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? দেখো, তাহলে বর্গমূল তাহলে তুলে যাবে, অর্থাৎ কিছুই থাকবে না, অর্থাৎ 3 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5। এবার 5 5 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 5 10 120, না দেখো 15, 5 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, আর 6 5 30, 300। তাহলে এই প্রশ্নের উত্তর কত হলো তোমাদের? দেখো যে উৎপাদকের সাহায্যে বর্গমূলের 15 বর্গ গুণিত 20 বর্গ কত পেলাম আমরা? 300 পেলাম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো 5 থেকে প্রশ্ন, রুট ওভার 18 প্লাস রুট ওভার 55 মাইনাস রুট ওভার 32 যুক্ত আর রুট ওভার 16। চলো এর মান কত আমরা বের করে নিই। তাহলে প্রথমে আমরা প্রশ্নটা তুলে ফেলে, প্রথম রুট ওভারটা ভালো করে তুলবে, কিন্তু 18 প্লাস আছে এখানে, 18 প্লাস আবার রুট ওভার দিয়েছে 55 মাইনাস আবার রুট ওভার দেওয়া হয়েছে 32 প্লাস আবার রুট ওভার দেওয়া আছে 16। দেখো সর্বশেষ রুট ওভারটা তোমরা অর্থাৎ বর্গমূলটা নির্ণয় করবে, রুট ওভার 16টা তোমরা নির্ণয় করবে, তার আগে এই সংখ্যাগুলো তোমরা তুলে দেবে। 55 মাইনাস রুট ওভার 32। এবার 16 বর্গমূল আমরা জানি, 16 বর্গমূল কত হয়? 4 হয়, তাহলে প্লাস কত হবে? 4 4 16। এবার দেখো রুট ওভার 18 প্লাস রুট ওভার 55 মাইনাস তার হচ্ছে 32 আর 4 কত হয়? 36, রুট ওভার 36 ইকুয়ালস টু দাও বর্গমূল দাও 18 প্লাস রুট 55 মাইনাস 36-এর বর্গমূল কত হয়? আমরা জানি 6, 6 6 36 হয়ে থাকে। এবার দেখো আবার রুট ওভার দাও 18 প্লাস 55 থেকে 6 বাদ দাও, কত হবে? 49, 49 বর্গমূল চিহ্ন দাও, বুঝেছে? এরপর সমান দাও, তাহলে 49-এর বর্গমূল জানি আমরা 7 হয়, আবার রুট ওভার 18 প্লাস কত হচ্ছে? 49-এর বর্গমূল হচ্ছে 7, আর দেখো রুট 18 আর 7 যোগ করো, 18 7 কত হয়? 25, তাহলে 25-এর বর্গমূল কত হয়? 5 হয়। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অ্যান্সার কত হবে? 5 হবে। চলো পরের প্রশ্ন দেখি, এর অ্যান্সার কত হলো? 5 হলো। এর পরের প্রশ্ন হলো 6 থেকে প্রশ্ন দেখো, একটি শ্রেণীতে 90% ছাত্র পাস করেছে এবং 20 জন ছাত্র ফেল করেছে, শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তাহলে একটা শ্রেণীতে 90% ছাত্র পাস করেছে এবং 20 জন ছাত্র ফেল করেছে, শ্রেণীতে ছাত্র সংখ্যা বের করতে হলে আমরা গণিতটা এরকম করব।
চলো গণিতটা করি। তাহলে কি বলা আছে দেখো, এখানে একটি শ্রেণীতে বলেছে 90% ছাত্র পাস করেছে। তাহলে আমরা যদি টোটাল ছাত্র সংখ্যা যদি 100% ধরি, তাহলে কি পাস করেছে কত 90%, আর ফেল করেছে কত 10%। তাহলে মোট কত শতাংশ ছাত্র হলো 100%। তাহলে এবার আমরা লিখতে পারি দেখো, তাহলে প্রথমে আমরা লিখব ধরি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 100%, মানে 100% ধরলাম আমরা। তাহলে পাস করেছে কত, তাহলে পাস করেছে এখানে বলা হয়েছে, পাস করেছে কত বলা হয়েছে 90% পাস করেছে। তাহলে অতএব ফেল করেছে কত, ফেল করেছে সমান, তাহলে মোট ছাত্র সংখ্যা ছিল 100%, বিয়োগ হচ্ছে 90%, সমান কত হচ্ছে 10%। তাহলে ফেল করেছে কত শতাংশ, ফেল করেছে 10%। এখানে তোমাদের প্রশ্নে রয়েছে 20 জন ছাত্র ফেল করেছে। তাহলে আমরা জানি 10% ছাত্র 20 জন হয়। তাহলে 10% ছাত্র সমান 20 জন হলে, তাহলে 1% ছাত্র কত হবে, সমান 20/10 জন। আর 100%ও যদি হয়, তাহলে 100% ছাত্রের মধ্যে, তাহলে এখানে বলা হচ্ছে মোট ছাত্র সংখ্যা কত হবে, 100% ছাত্র হলে মোট ছাত্র সংখ্যা কত হবে, তাহলে সমান 20/10 গুণিতক 100। 0 0 কাটো 2, সমান কত হবে 100 গুণিতক 2, 100 গুণিতক 2 সমান কত হচ্ছে, সমান 200 জন। তাহলে এই ক্ষেত্রে হলো, তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত হবে, শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা সমান 200 জন। কতজন, 200 জন। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। 7 দাগের প্রশ্ন দেখো, এত বড় একটা সংখ্যা আছে, সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে। সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে, দেখো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টি অঙ্ক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টি অঙ্ক আছে। 17টি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত, সেটা আমরা বের করব। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে সংখ্যাটির মোট অঙ্ক সংখ্যা কত বলেছি আমি, যে মোট অঙ্ক সংখ্যা হচ্ছে 17। তো সংখ্যাটির মোট অঙ্ক সংখ্যা সমান 17 বা 17টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এত বড় সংখ্যা। তাহলে মনে রাখবে যে এর বর্গমূলের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, বর্গমূলের অঙ্ক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, মনে রাখবে বিজোড় যদি হয়, এক্ষেত্রে সংখ্যাটি অঙ্ক সংখ্যা যদি বিজোড় হয়, সেক্ষেত্রে হবে কি, যে সংখ্যাটির সঙ্গে ওই যে মোট অঙ্ক সংখ্যাটির সঙ্গে 1 যোগ করবে সর্বদা। অর্থাৎ মোট অঙ্ক বিজোড় যদি হয়, তাহলে যেহেতু সংখ্যাটি বিজোড় অঙ্ক, সংখ্যাটিতে মোট 17টি অঙ্ক আছে, 17টি বিজোড় সংখ্যা হয়। সংখ্যাটি বিজোড় সংখ্যা, অঙ্ক না, বিজোড় সংখ্যা হয়। তাহলে অতএব বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে, বর্গমূলের অঙ্ক সংখ্যা সমান, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে আমরা কি করব, 1 যোগ করব। তাহলে 17 প্লাস কত হবে 1, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, ভাজিতক 2, সংগত হচ্ছে 17 আর এই কত হয় 18 ভাজিতক 2, সংগত হচ্ছে 9। তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে, 9টি হবে। কত হবে, 9টি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন বলা আছে যে রহিম
10:45 PM, অর্থাৎ 10:45 ঘুমিয়েছে। PM মানে আমরা জানি 10:45 মানে রাত্রি হচ্ছে, রাত্রি 10:45 এই ঘুমিয়ে 7:10 মানে সকাল, সকাল 7:10 ঘুম থেকে উঠলেন। তাহলে তিনি কত সময় ঘুমিয়েছেন? তো রাত্রি 10:45 ঘুমিয়েছে আর সকাল 7:10 ঘুম থেকে উঠলেন, তাহলে তিনি কত সময় ঘুমিয়েছিলেন? চলো আমরা গণিতটা করে ফেলি। এর সঠিক হিসাবটা দেখো, রাত্রি 10:45 সে যখন ঘুমোতে যায়, তাহলে 12টা পর্যন্ত কত সময় ঘুমাবে? তাহলে আমরা লিখতে পারি রাত 10:45, ইংলিশে লিখছি আমরা, 10:45 থেকে 12টা, তাহলে কত সময় হচ্ছে? তাহলে এর সময় পর্ব কত হচ্ছে? 10:45 থেকে 12টা, আমরা জানি 1 ঘন্টা 15 মিনিট। কত হবে? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। তো রাত্রি 12টা থেকে সকাল 7:10 পর্যন্ত কত হবে? তাহলে রাত আমরা লিখতে পারি রাত 12টা থেকে সকাল 7টা, সকাল 7:10, তাহলে কত সময় হবে? তাহলে সকাল 7:10 পর্যন্ত, তাহলে কত হবে এই ক্ষেত্রে? 12 অর্থাৎ 7 ঘন্টা 10 মিনিট। কত হবে? 7 ঘন্টা 10 মিনিট। তাহলে মোট কত হবে? তাহলে মোট সময় কত হবে? তাহলে অতএব মোট সময় সমান, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? তাহলে 7 8 অর্থাৎ 8 ঘন্টা 10 আর 15 কত হচ্ছে? 20 25 মিনিট। তাহলে 8 ঘন্টা 25 মিনিট সে ঘুমিয়েছে, 8 ঘন্টা 25 মিনিট সে ঘুমিয়েছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 9 থেকে দেখো, যোগফল নির্ণয় করো 2p + 8 আর p + 6 আর 6p + 3। তাহলে এর যোগফলটা আমরা নির্ণয় করবো। চলো তাহলে প্রথমে বলা হচ্ছে কত? দেখো প্রথমে বলা হচ্ছে তোমাদের 2p + 8 যোগ করতে বলা হচ্ছে। তাহলে 2p + 8 ব্র্যাকেট দাও প্লাস p + 6 ব্র্যাকেট দাও প্লাস 6p + 3, তাহলে সমান দাও। তাহলে ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দিই তাহলে কত হচ্ছে? 2p + 8 + p + 6 + 6p + 3। এবার p মূলক সংখ্যাগুলো আমরা একদিকে লিখবো আর সংখ্যাগুলো বা ধ্রুব সংখ্যাগুলো আমরা ডান দিকে লিখবো। চল সংখ্যা, ধ্রুব সংখ্যা। চল সংখ্যাগুলো প্রথমে লিখবো আমরা 2p + p + 6p + 8 + 6 + 3 সমান দাও। কত আছে? 2p আর p আর 6p, অর্থাৎ p মানে আমরা জানি একটা p, এখানে দুটো p আর এখানে 6টা p। তাহলে মোট কটা হলো? 6 7 আর 9, 9p প্লাস 8 6 কত হচ্ছে? 14 আর 3 কত হচ্ছে? 17, 9p + 17। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 9 থেকে প্রশ্ন, প্রদত্ত ছবিতে কে সরলরেখাংশ ও রশ্মি খুঁজে লেখো। দেখো এখানে সরলরেখাংশ কতগুলো আছে? এখানে কোনগুলো সরলরেখাংশ হবে? তাহলে সরলরেখাংশ আমরা দেখতে পাচ্ছি, সরলরেখাংশ হচ্ছে AB সরলরেখাংশ, AB হচ্ছে সরলরেখাংশ। আর রশ্মি কিন্তু আমরা জানি A আর D, AD রশ্মি, আর আরেকটা আছে BC রশ্মি। বুঝে গেছে? এখানে তোমাদের কি বলা হয়েছে? যে সরলরেখাংশ রশ্মি খুঁজে লেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সরলরেখাংশ কি আছে না, সরলরেখাংশ পাচ্ছি আমরা AB, সরলরেখাংশ। আর রশ্মি কোনগুলো? রশ্মি দেখো দুটো, AD একটা রশ্মি, AD একটা রশ্মি, আর এটা হচ্ছে BC, একটা রশ্মি, BC একটা রশ্মি। তাহলে এই দুটো রশ্মি পেয়েছি, একটি সরলরেখাংশ পেয়েছি আর দুটি রশ্মি পেয়েছি। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 3 থেকে প্রশ্ন দেখো, অঙ্কগুলি
করে দেখাও। বলা হচ্ছে 10 বছর 11 মাস 18 দিন যুক্ত 7 বছর 5 মাস 20 দিন যুক্ত 13 বছর 8 মাস 12 দিন কত দিন। এখানে বলা আছে কত মাস কত বছর কত মাস বলা আছে। এখানে তিনটে যোগ করতে বলা আছে, 10 বছর 11 মাস 18 দিন, 7 বছর 5 মাস 20 দিন আর 13 বছর 8 মাস 12 দিন। এই তিনটেকে আমরা কি যোগ করব। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে সংখ্যাগুলো আছে 10 বছর বলা আছে, 10 বছর 11 মাস, তারপর আছে 18 দিন, তারপর আছে 7 বছর 5 মাস, তারপর হচ্ছে 20 দিন, শেষে আছে 13 বছর 8 মাস 12 দিন। তাহলে তিনটিকে যোগ করো, দিনগুলো আগে যোগ করে নেই, কত হচ্ছে 8 2 10 শূন্য হাত থাকলো 1, তাহলে 18 20 আর 12, তাহলে কত হচ্ছে 8 2 কত হচ্ছে 10 শূন্য হাতে থাকলো 1 2 আর 1 3 4 একে 5, তাহলে 50 দিন পাচ্ছে। এক্ষেত্রে মাসের ঘরে কত পাবো, তাহলে কত হবে এখানে 11 5 16 4 কত হচ্ছে 20 মাস হচ্ছে। আর এদিকে হচ্ছে 11 5 আর 4, 11 5 আর 8 সরি এখানে 4 নয় 8, তাহলে 8 11 8 কত হচ্ছে 11 8 হচ্ছে তোমাদের 19 মাস কত হবে 24 মাস, 24 মাস হচ্ছে। আর এদিকে বছরের ঘরে কত পাচ্ছি আমরা, বছর 7 3 10 10 শূন্য হাত থাকলো 1 আর 1 1 2 একে 3 30, কত হচ্ছে 30 বছর, 30 বছর 24 মাস 50 দিন, 30 বছর 24 মাস 50 দিন। তাহলে এবার আমরা যদি যোগ করি, দেখো আমরা জানি দিনের ঘরে 30-এর বেশি হবে না, 30 যদি আমরা বাদ দিই অর্থাৎ 30 দিনে কি আছে 1 মাস হয়। তাহলে এখানে কি পাচ্ছি 30 প্লাস 20 দিন পাচ্ছে। আর এদিকে মাসে কত পাচ্ছে, তাহলে এখানে কতগুলো মাস পাচ্ছি 2 মাস পাচ্ছি, কিন্তু অলরেডি এখানে 2 মাস পাচ্ছি, 2 মাস কত হচ্ছে এখানে দুটো মাস পাচ্ছি, 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 মাস কত 24 হচ্ছে, তাহলে 2 মাস পাচ্ছে, তাহলে এখানে দু বছর পাচ্ছে, 2 বছরটা আমরা এদিকে নিয়ে চলে আসবো। এখানে কত হচ্ছে 24 মাস আর 1 দিন যদি 30 দিন যদি এদিকে আসে অর্থাৎ 1 মাস হয়ে যাবে, অর্থাৎ এখানে এক্ষেত্রে হবে 1 মাস হয়ে যাবে আর 2 মাসটা এইদিকে চলে আসবে, আর 30 আর 2 যোগ হয়ে যাবে। তাহলে 24 মাস মানে কি আমরা কি দুটো বছর পাচ্ছি, অর্থাৎ 12 তাহলে 12 কত হয় 24, তাহলে 24 মাস মানে কি 2 বছর পাচ্ছি আমরা, 2 বছর এখানে যোগ করে নেব। তাহলে 2 বছর হচ্ছে তাহলে 30 আর যুক্ত 2 বছর, এখানে কত হচ্ছে 0 0 মাস। তাহলে এদিকে কি পেলাম 30 দিনে 1 মাস হয়, 1 মাসটা এদিকে চলে আসবে, এখানে কত থাকবে 20 দিন পড়ে থাকবে 20 দিন, আর এখানে 1 মাস হয়ে যাবে 1 মাস, আর এইদিকে কত হবে 30 দিকে কত হবে 32 বছর। তাহলে 32 বছর 1 মাস 20 দিন। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলা আছে 2 দাগের প্রশ্ন কি বলেছে, এবিসি তিনটি অসমরেখ বিন্দুর এ যোগ করে প্রশ্নগুলির উত্তর দাও, ছবি আঁকা আবশ্যক। প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, এবিসি কোণ এর বিপরীত বাহুর নাম লেখো, এবিসি বাহুর বিপরীত কোণের মান নাম লেখো, আর বিসি বাহুর বিপরীত কোণের মান লেখো। তাহলে এবিসি তিনটি অসমরেখ বিন্দু, তাহলে এবি বিসি সি এ যোগ করে প্রশ্নগুলি উত্তর দাও। অর্থাৎ এই তিনটি রেখা যোগ করলে কি হবে একটি ত্রিভুজ পাবো, আমরা সহজে জানি। তাহলে আমরা তিনটি অসমরেখ বিন্দু অঙ্কন করে নিই। ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে আর এখানে আছে, তাহলে এটা হচ্ছে তিনটি অসমরেখ বিন্দু, তিনটি অসমরেখ বিন্দু আমরা যোগ করছি, তাহলে যোগ করলে কী পাবো, এটা আমরা নামকরণ করলাম এ বি আর সি। এ বি সি তিনটি বাহু আমরা যোগ করতে গিয়ে একটি ত্রিভুজ পেলাম, একটি কী পেলাম ত্রিভুজ পেলাম। তাহলে এখানে বলা আছে তোমাদের তিনটি কোণের নাম অলরেডি জানো, এটা আছে বিএসি কোণ বলা আছে। প্রথমে বলা আছে প্রথম প্রশ্ন কি বলা আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে এবিসি কোণ এর বিপরীত বাহু কোনটা হবে, এর বিপরীত বাহুর
নাম যদি আমরা লিখি তাহলে কি হবে, দেখো এ বি সি কোণ কোনটা আমরা আমরা প্রথমে দেখে নিই। এ বি সি কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ মাঝে যে নামটা থাকবে সেটা হচ্ছে সেই কোণকে নির্দেশ করবে। অর্থাৎ এখানে বি কোণ বলছে, এই বি কোণের বলা হচ্ছে বি কোণের বিপরীত বাহু কোনটা হবে, এসি বাহু। তো কথা হবে এসি বাহু। এসি বাহু হচ্ছে। এর পরের প্রশ্ন কি বলা আছে, এ বি বাহুর বিপরীত কোণের নাম বলা হচ্ছে বি। পরের প্রশ্ন হচ্ছে এ বি বাহুর বিপরীত কোণ বলা হচ্ছে, বিপরীত কোণ সমান বলা হচ্ছে কত হবে। তাহলে এ বি বাহু কোনটা হচ্ছে, দেখো এ বি বাহু এটা হচ্ছে, এর বিপরীত কোণ কোনটা হচ্ছে, এই কোণটা বলা হচ্ছে। তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সি বি কোণ, অর্থাৎ হবে এ সি বি কোণ। তোমরা বি সি এ কোণও বলতে পারো, বি সি এ কোণ বা এ সি বি কোণও বলতে পারো। বোঝা গেছে। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলছে বিসি বাহুর বিপরীত কোণের নাম লেখো। বিসি বাহুর বিপরীত কোণ, বিসি কোণটা হচ্ছে এই বাহুটা হচ্ছে বিসি বাহু, তাহলে এর বিপরীত কোণ কোনটা হবে, এই কোণটা হবে এর বিপরীত কোণ। তাহলে কী হবে, বি এ সি কোণ। কী হবে, বি এ সি কোণ। তাহলে আমরা লিখতে পারি বিসি বাহুর বিপরীত কোণ, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বিএসি, বিএসি কোণ। বোঝা গেছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি বলা আছে, দেখো 3 দাগের প্রশ্ন বলা আছে 22, 33, 50, 75 সমানুপাতে আছে কিনা দেখো। তাহলে 22, 33, 50, 75 সমানুপাতে যদি আমরা যাচাই করি তাহলে কি হবে, এক্ষেত্রে 22:33 সমানুপাতি 50:75। তাহলে এই তিনটি সংখ্যা সমানুপাতে আছে কিনা আমরা যাচাই করবো। দেখো প্রথমে কীভাবে যাচাই করবো, প্রথমে সংখ্যাগুলো আমরা তুলে ফেলি, সমানুপাতে ফেলি। তাহলে দেখো প্রথমে আমরা কি লিখবো, যে 22 লিখবো আমরা, 22 ইস্টু বা অনুপাত 33, সমানুপাত হলে ডবল ইস্টু দেবে, তাহলে 50:75। এবার দেখো সমানুপাতে যদি আছে কিনা আমরা যাচাই করবো এইভাবে। দেখো 22 আর 33 কী দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। আর 50 আর 75 কী দ্বারা বিভাজ্য হবে, 25 দ্বারা বিভাজ্য হবে। 25 দুগুণে 50 আর 25 তিনে 75, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 22/33 সমানুপাত আবার 50/75, তাহলে এইভাবে লিখবো। তাহলে 11 দুগুণে 22, তাহলে কত হচ্ছে, কাটাকাটি করে 11 দুগুণে 22 আর 11 তিনে 33, 2/3। আর 25 দুগুণে 50 আর 25 তিনে 75, 2/3 আর 2/3। তাহলে এইটা কী আছে, সমানুপাতে আছে। অর্থাৎ কী হলো, তাহলে 2:3 সমানুপাতে আবার 2:3। এবার আমরা লিখতে পারি যে সমানুপাতে রয়েছে, অতএব সমানুপাতে আছে। বোঝা গেছে, সমানুপাতে আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, 4 দাগের প্রশ্ন, গসাগু নির্ণয় করো 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড 2 ঘন্টা 42 মিনিট। তাহলে গসাগু নির্ণয় করতে বললে কী করবো আমরা, তাহলে সবগুলোকে আমরা কি একটাই এককে নির্দেশ করব, সবগুলোকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, তাহলে সবগুলোকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি সেক্ষেত্রে কী হবে, তাহলে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ডকে যদি আমরা, দেখো প্রথমে তোমরা লিখবে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। দেখো 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ডকে তোমরা সমগ্রভাবে একটা সেকেন্ডে কনভার্ট করবে। প্রথমে কী করে লিখবো আমরা, তাহলে 6 ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করলে কত হবে, তাহলে কত হবে 6 গুণিত কত হচ্ছে 60, কী হলো মিনিট হলো, প্লাস কত হলো, প্লাস 4 মিনিট আর প্লাস 30 সেকেন্ড। তাহলে 6 কত হচ্ছে 36 হচ্ছে, 360 মিনিট প্লাস 4 মিনিট প্লাস 30 সেকেন্ড। এবার 360 মিনিট আর 4 মিনিট কত হবে, 364 মিনিট প্লাস কত হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এরপর দেখো, এরপর তোমরা কি করবে, এরপর দেখো এই দুটোকে কি করবে,
এই মিনিটকে সেকেন্ড করবে, মিনিটকে সেকেন্ড করলে কী করবে 60 দিয়ে আবার গুণ করবে, 60 দিয়ে গুণ করো, কী হলো সেকেন্ড হলো প্লাস 30 সেকেন্ড। তাহলে এই দুটোকে গুণ করো, গুণ করলে কত হবে, তাহলে 21,840 সেকেন্ড প্লাস কত হবে 30 সেকেন্ড সমান কত হবে, তাহলে এই সংখ্যার সঙ্গে সংখ্যা যোগ করে কত হবে, হবে তোমাদের 21,000 হবে তোমাদের কত হবে 21,870 সেকেন্ড। এরপরে যেটা আছে তোমাদের 2 ঘন্টা 42 মিনিট একটা আছে, যে 2 ঘন্টা 42 মিনিটকে তোমরা সেকেন্ডে কনভার্ট করবে। 2 ঘন্টা মানে আমরা কত জানি, 2 ঘন্টা হচ্ছে তোমাদের 120 মিনিট, 120 মিনিট প্লাস 42 মিনিট সমান কত হবে 120 মিনিটকে আবার আচ্ছা 120 মিনিট আর 42 মিনিট কত হবে তোমাদের 162 মিনিট, 162 মিনিট। 162 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করবে, 162 ইন্টু 60 সেকেন্ড সমান, তাহলে 162-র সঙ্গে যদি আমরা 60 গুণ করি কত হবে 9,720 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এবার দুটো সংখ্যা পেলাম আমরা, দুটো সংখ্যাকে যদি আমরা গসাগু করি তাহলে সেক্ষেত্রে কী পাবো আমরা, দুটো সংখ্যাকে যদি আমরা গসাগু করি সেক্ষেত্রে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। কী করব, ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে দুটো সংখ্যা বেরোলো, এই বড় সংখ্যার কত হচ্ছে 21,870 আর একটা কত হচ্ছে 9,720। তাহলে বড় সংখ্যাকে কী করে গসাগু করবো, 21,870কে আমরা কত দিয়ে গসাগু করব, 9,720 দিয়ে আমরা কি গসাগু করব, ভাগ করব 9,720। তাহলে প্রথমে কত হবে, তাহলে 2 দাও, তাহলে 2 দিলে কত হবে 2 শূন্যে 0 হচ্ছে, আর কত হবে 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 9 দুগুণে 18, 1 19, 19 কত হলো 0 কত নামবে 4 3 7 3 আর কত হচ্ছে 4 আর 9 2 11 2 কত হচ্ছে 2430। আবার 2430কে তোমরা এবার এই সংখ্যাটা পুনরায় লেখো 9,720 লেখো। তাহলে তারপরে কত হবে 4 দুগুণে 8, 4 দিয়ে দাও, কত হবে 4 দিলে হবে, তাহলে কত হবে 2 দিলে হয়েছে 4 দিয়েই দাও চলে যাবে, 4 দাও, 4 শূন্যে 0, 4 3 12, 2 হাতে হলো 1, 4 4 16, 1 17, 7 হাতে হলো 1, 4 দুগুণে 8, 1 9 হয়ে গেছে। তাহলে গসাগু কোনটা হবে, এইটা হবে তোমাদের গসাগু। তাহলে অতএব গসাগু কত হবে, অতএব গসাগু সমান 2430। যদি 430 কি এটা সেকেন্ড হলো, সেকেন্ড 2430 সেকেন্ড, কত হবে 2430 সেকেন্ড। আবার 2430 সেকেন্ড মানে কত হবে, তাহলে অতএব সমান কত হবে, তাহলে সেকেন্ড যদি হয় তোমরা প্রথমে কি করবে, প্রথমে 60 দিয়ে ভাগ করো, সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি মিনিট পাবো, তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করি, 60 দিয়ে যদি 2430কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, প্রথমে কত হবে 4 6 4 24, 240 হবে, 4 দিয়ে দাও, তাহলে 6 4 24, 240 হলো, কত নামলো 3 নামলো, 0 নামলো, 60 শূন্য কত হবে 0 নাও, কত হবে 30 নামাও, তাহলে 30 নামলে কত হবে, এক্ষেত্রে 40, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, কত হবে 40 মিনিট কত সেকেন্ড 30 সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের এখানে 5-এর দাগের, দেখো 5-এর দাগের কী বলা আছে, 5-এর দাগের সরল করো 1 - 1/2 ভাজিত দ্বিতীয় বন্ধনীর 2 - 1/2, আবার প্রথম বন্ধনীর মধ্যে থাকছে 1/2 - 1/3 - 1/6। চলো আমরা এই সরলটা আমরা সমাধান করি।
1 মাইনাস 1 বাই কত হচ্ছে 1/2, এটা হচ্ছে তৃতীয় বন্ধনীর মধ্যে আছে, তাহলে ভাজিতক দ্বিতীয় বন্ধনী দাও 2 মাইনাস 1/2, প্রথম বন্ধনী 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান দাও কি হচ্ছে 1 মাইনাস তৃতীয় বন্ধনী স্টার্ট করো 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 মাইনাস 1/2, আবার বলা আছে রেখা বন্ধনী কাজটা প্রথমে তোমরা আগে করবে, তাহলে 1/2 মাইনাস 1/3 আর 1/6 যদি লসগু করি 6 লসগু হবে, তাহলে 6 লসগু হলে 3 দুগুণে 6, 3 আর 6 লসগু হলে 6 হচ্ছে, এখানে কত হচ্ছে 6 মানে 3 দুগুণে 6, 2 2 একে 2, 2 মাইনাস কত হচ্ছে 6 একে 6 1, তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো তৃতীয় বন্ধনী ক্লোজ করো সমান 1 মাইনাস তৃতীয় বন্ধনী স্টার্ট করো 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 মাইনাস 1/2, প্রথম বন্ধনী দাও, তাহলে 1/2 মাইনাস 2 থেকে 1 বাদ কত হচ্ছে 1 হয় 1/6 হচ্ছে, প্রথম বন্ধনী ক্লোজ করো দ্বিতীয় বন্ধনীর ক্লোজ করো আর তৃতীয় বন্ধনী ক্লোজ করো সমান, তাহলে এক্ষেত্রে 1 মাইনাস দাও 1 মাইনাস তৃতীয় বন্ধনী স্টার্ট করো 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো 2 মাইনাস 1/2, প্রথম বন্ধনী স্টার্ট করো, এখানে অফ আছে মূলত ভালো করে কেয়ারফুলি লক্ষ্য রাখবে, 2 আর 6 লসগু করলে কত হবে 6 হবে, 2 আর 6 তোমরা লসগু করে দেখে নিতে পারো, 2 কে 2, 2 3 6, 3 3 6, ঠিক আছে, লসগু কত হবে 6 হবে, আর 2 3 6, 3 একে 3, 3 মাইনাস 6 কে 6, প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ সমান 1 মাইনাস প্রথম বন্ধনী 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, কত হবে 2 মাইনাস 1/2, তাহলে এই ক্ষেত্রে অফ হবে এর 2 থেকে 3 থেকে 2 1 বাদ দাও কত হচ্ছে 2, 2 বাই কত হচ্ছে 6, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো আর তৃতীয় বন্ধনী ক্লোজ করো, এখানে কত হবে সমান, দেখো এক্ষেত্রে এক্ষেত্রে 1 দেখো এখানে 1 মাইনাস তৃতীয় বন্ধনী স্টার্ট করো 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, আবার 2 মাইনাস গুণটা এর সমাধানটা আগে হবে 1/2, তাহলে গুণ করে কত হবে 2 দিয়ে কেটে যাবে, কত হবে 1/6 হচ্ছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ ইকুয়ালস টু দেখো 1 মাইনাস, এবার দেখো তৃতীয় বন্ধনী স্টার্ট 1/2 ভাজিতক, এবার 6 দুগুণে 12, 12 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 13, কত হচ্ছে 13 বাই কত হবে 6 দুগুণে 12, 12 থেকে 1 বাদ দাও 1 বাদ দিলে কত হবে 11, 6 দুগুণে 12, 12 থেকে 1 বাদ দিলে 11 হবে, 13 হবে না 11, 11 বাই কত হবে 6, 11/6, দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল তৃতীয় বন্ধনী পড়ে থাকবে সমান, তাহলে কত হচ্ছে 1 মাইনাস কত হচ্ছে, তাহলে 1/2 ভাগ আছে গুণ করো, গুণ করলে পুরোটা উল্টে যাবে 6/11 হবে, তৃতীয় বন্ধনী ক্লোজ করো সমান 1 মাইনাস কত হচ্ছে, এবার দেখো 2 3 কত হচ্ছে 6, 3/11, 3/11 কত হবে 11 একে 11, 11 থেকে 3 বাদ দিলে কত হবে 11 থেকে 3 বাদ দিলে 8, 8/11, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, অঙ্কগুলি সমাধান করে দেখাও। বলা আছে কি যে মোহিত একটি দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকা কিনলো, অনুপাতে প্রকাশ করে দেখো কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। চলো সব সমস্যাটা সমাধান করে ফেলি আমরা। দেখো প্রথমে বলা হচ্ছে দেখো মোহিত কিন্তু কিনেছে কত হবে, মোহিত প্রথমে দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনেছে, আর রাজু কিনেছে কত টাকা না, রাজু কিনেছে এখানে বলা হচ্ছে রাজু কিনেছে 2 ডজন কলা কিনেছে 72 টাকা দিয়ে, 2 ডজন কলা আচ্ছা 2 ডজন কলা কিনেছে 72 টাকা দিয়ে, তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি যে প্রথমে টাকা লিখবে, টাকা, তারপর কলা, কলা কী হবে টি দাও, আর টাকাটা টাকায় আছে, সুতরাং সে 18 টাকায় প্রথমে মোহিত 18 টাকায় কটি কলা কিনেছে 6টি কলা, এবার রাজু কিনেছে 72 টাকা দিয়ে কিনেছে কত হবে 2 ডজন কলা কিনেছে, 2 ডজন মানে কি 1 ডজন সমান 12টি হলে 2 ডজন কতগুলো হবে, 2 ডজন হবে তোমাদের 24টি, তাহলে 72 টাকায় কতগুলো কলা কিনেছে 72 টাকায়
24টি কলা কিনেছে। এবার আমরা সমানুপাতে প্রকাশ করব। এবার টাকার অনুপাতগুলো দেখে নিই। টাকার অনুপাত 18:72। তাহলে টাকার অনুপাত আমরা লিখবো এই ক্ষেত্রে টাকার অনুপাত সমান 18:72 সমান 18/72, তাই না? সমান কত হবে? তাহলে 8×4 = 72, 18 18, 18×4 কত হচ্ছে 72। তাহলে 1/4 মানে কত হচ্ছে 1:4, 1:4, বুঝে গেছে? এরপর কলার অনুপাত দাও। টাকার অনুপাত আমাদের হয়ে গেছে কলার অনুপাত সমান, কলার অনুপাত বলতে হবে 6:24, 24। তাহলে 6:24 সমান 6/24, 6 × 6 = 6 × 4 = 24 সমান 1/4 সমান 1:4। দেখো দুটি অনুপাত কিন্তু সমান হচ্ছে, সুতরাং আমরা এই ক্ষেত্রে লিখতে পারি অতএব মোহিত ও রাজু দুজনে কলা কিনতে সমান টাকা দিয়েছে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন তোমাদের রয়েছে পরের প্রশ্ন দেখো 30 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর সংখ্যা এত বড় সংখ্যা দিয়েছে। দেখো তথ্যগুলি ট্যালি মার্কের সাহায্যে লিখে পরিসংখ্যান বিভাজন তালিকা প্রস্তুত করো। 30 জন ছাত্রের পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করবে তোমরা। দেখো তথ্যগুলোকে যদি আমরা সাজাই, দেখো এখানে সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন হচ্ছে 22। তোমরা ভালো করে হিসাব করে দেখবে সর্বনিম্ন কত হচ্ছে? সর্বনিম্ন হচ্ছে 22। তাহলে প্রথমে কি নামকরণ করবে? প্রথমে তোমাদের দিতে হবে কি? তোমাদের ছাত্র সংখ্যা নয়, প্রাপ্ত নম্বর। তোমাদের প্রথমে দিতে হবে কি? প্রাপ্ত নম্বর দিতে হবে। প্রথমে তোমাদের লিখতে হবে কি? প্রাপ্ত নম্বর, গণিতের প্রাপ্ত নম্বর। তারপর ট্যালি মার্ক দেবে মাঝখানে ট্যালি মার্ক, তারপরে শেষে দেবে ছাত্র সংখ্যা দেবে। এরকম তোমরা টেনে দেবে। এবার প্রথম দেখো সর্বনিম্ন মান কত পেয়েছে? সর্বনিম্ন মান যত মোট 30 জন ছাত্রের মধ্যে সবথেকে কম নম্বর পেয়েছে। কত নম্বর কম হয়েছে? প্রথম হচ্ছে 22। দেখো লক্ষ্য করো 22 সবথেকে কম নম্বর পেয়েছে 22। তাহলে 22 কজন পেয়েছে? কতগুলো ট্যালি মার্ক হবে? দেখো তোমরা হিসাব করে দেখবে 22 হচ্ছে তোমাদের 4টি, অর্থাৎ 4টি ট্যালি মার্ক হবে 1 2 3 4। 22 পেয়েছে কতজন? 22 পেয়েছে 4 জন। 22 পেয়েছে 4 জন। তারপরে 24, 23 নেই কিন্তু 24 কতজন পেয়েছে? 24ও 4 জন পেয়েছে। আচ্ছা 24 পেয়েছে কতজন? 24 পেয়েছে দেখো 4 জন পেয়েছে। 1 2 3 4 হিসাব করে দেখবে 4 জন 24 পেয়েছে। বুঝা গেছে? এরপর দেখো হচ্ছে 25 আছে, দেখবে 25 কতজন পেয়েছে? 25 কিন্তু দেখবে খুঁজে দেখবে কেবলমাত্র একজন 25 পেয়েছে, অর্থাৎ একটা ট্যালি মার্ক এখানে 1 বসে দাও। তারপর হচ্ছে 25-এর পর কি হচ্ছে? 26 পেয়েছে কতজন? তাহলে 26 পেয়েছে 3 জন। 3টি ট্যালি মার্ক দাও আর এখানে 3 বসে দাও। এরপর কত হবে? এরপর দেখো 26-এর পর কত হচ্ছে? 27 হবে। 26 পর 27 কতজন পেয়েছে? 27 পেয়েছে 2 জন। 27 পেয়েছে কতজন? 27 পেয়েছে 2 জন পেয়েছে। দুটো ট্যালি মার্ক দিয়ে দাও, এখানে 2 বসে দাও। তারপরে দেখো 35 আছে, দেখবে 35 পেয়েছে কতজন? 35 পেয়েছে 4 জন। 35 কিন্তু কতজন পেয়েছে? 35 পেয়েছে কত হবে? 4 জন, অর্থাৎ 4টি ট্যালি মার্ক বসে দাও। বুঝেছে? এখানে 4 দিয়ে দাও। ছাত্র সংখ্যা 4 জন ছাত্র 35 নম্বর পেয়েছে, 35 নম্বর করে পেয়েছে। আর এরপর 35-এর পর আছে গিয়ে তোমাদের 36 আছে। 36-এ কতজন পেয়েছে? 36 পেয়েছে 2 জন পেয়েছে। দুটো ট্যালি মার্ক দাও, এখানে ছাত্র সংখ্যার ঘরে 2 বসে দাও। তারপর হচ্ছে 37 আছে। 37 পেয়েছে কত?
37 পেয়েছে, 3 জন 37 পেয়েছে, 3টি টালি মার্ক। তারপরে এদিকে তোমরা 3 বসিয়ে দাও। এরপর 37-এর পর আছে গিয়ে 43 আছে, 37 পর কত হচ্ছে 43। 43 কতজন পেয়েছে? 43 পেয়েছে 4 জন, 4টি টালি মার্ক বসে দাও, এখানে 4 বসে দাও। আর পরিশেষে বা সর্বশেষ 45, সব থেকে বেশি নাম্বার পেয়েছে 45। কতজন পেয়েছে? 45 পেয়েছে 3 জন, 3টি টালি মার্ক দিয়ে দাও, এখানে 3 বসিয়ে দাও। তো বসিয়ে দেওয়ার পর এখানে মোট যে ছাত্র সংখ্যা বলা হয়েছে 30 জন, এই যে মোট ছাত্র সংখ্যা 30 জন, এন সংখ্যক ছাত্র সংখ্যা হচ্ছে, এখানে মোট যোগ করে দেখবে এখানে 30 আছে কিনা। প্রথমে 4 4 1 3 2 4 2 3 4 3, এগুলো মোট যোগ করবে। যোগফল যদি 30 হয় তাহলে মনে করবে তোমাদের ট্যালি মার্কটা হিসাব করা ঠিক হয়েছে। কেমন? এইভাবে তোমরা ট্যালি মার্কটা তোমরা খাতায় প্র্যাকটিস করবে। তোমরা আগের পরীক্ষা দিয়েছো, সেগুলো কোনো অসুবিধা নেই, তোমরা অবশ্যই পারবে। এর পরবর্তী প্রশ্ন দেখো। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 16 মিটার। আয়তাকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? তো এই আয়তাকার মাঠের যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? তাহলে চলো আমরা গণিতটা সম্পূর্ণ সমাধান করি। তাহলে এক্ষেত্রে প্রথমে তোমরা লিখবে যে এখানে কি দেওয়া আছে, আয়তাকার মাঠে কি দেওয়া আছে। এখানে তোমাদের আয়তাকার মাঠের কি আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 16 মিটার। প্রস্থ 16 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হয়েছে? দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার আর প্রস্থ কত হয়েছে? 16 মিটার। যদি আমরা একটা আয়তাকার মাঠ অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে দেখো, একটা আয়তাকার মাঠ যদি অঙ্কন করি, তার দৈর্ঘ্য বলা হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার বলা হচ্ছে, আর প্রস্থ কত হচ্ছে? 16 মিটার বলা হচ্ছে। তাহলে আয়তাকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? তাহলে আয়তাকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা মূলত প্রথমে আমরা কী করবো, তো আয়তাকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল তাই একই হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমাদের আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে আমরা করব, তাহলে 25 গুণিতক 16 সমান কী হবে? তাহলে 25 16 গুণ করো। তাহলে 25 আর 16 যদি আমরা গুণ করি, 6 5 30 শূন্য হাতে 3, আর 6 3 12 13 14 15 15 15 25 6 150 150, আর 25 একে 25 শূন্য 10 শূন্য হাতে 1 2 3 একে 4 400, কত হচ্ছে? 400। তাহলে 400 বর্গ মিটার। তাহলে 400 বর্গ মিটার বলা হচ্ছে। তাহলে আয়তাকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা হবে। তাহলে আয়তাকার মাঠের বর্গক্ষেত্র যদি ক্ষেত্রফল যদি আয়তাকার মাঠের ক্ষেত্রফল যদি 400 বর্গ মিটার হয়, তাহলে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? বর্গাকার মাঠের ক্ষেত্রফল সেই একই হবে, তাই না? 400 বর্গ মিটার, 400 বর্গ মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল যদি 400 বর্গ মিটার হয়, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল 400 বর্গ মিটার হবে, কেননা এখানে বলা হচ্ছে আয়তাকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের ক্ষেত্রফল সেই একই হবে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল যদি 400 হয়, তার বাহুর সংখ্যা কত হবে? অতএব বাহুর সংখ্যা বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হচ্ছে? তাহলে বাহু গুণিতক বাহু হয়। তাহলে বাহু গুণিতক বাহু মানে কী হবে? একটি বাহু দৈর্ঘ্য হবে কত হবে? তাহলে ক্ষেত্রফলের বর্গমূল হবে, সমান কত হবে? বর্গমূল 400, বর্গমূল 400 সমান কত হবে? 2 2 4 20 বর্গ মিটার, 20 বর্গ মিটার। তাহলে কত হচ্ছে? 20 বর্গ মিটার হয়েছে। তাহলে একটি বাহু দৈর্ঘ্য যদি 20 বর্গ মিটার হয়, তাহলে পরিসীমা কত হবে? তাহলে অতএব পরিসীমা সমান কত হবে?
পরিসীমা সমান কত হবে, তাহলে 20 গুণিতক 4, 20 গুণিতক 4, 20 4 কত হবে 80, 80 বর্গ মিটার। তাহলে পরিসীমা কত হবে, এখানে প্রশ্নে আমাদের চেয়েছিল যে বর্গাকার মাঠের পরিসীমা কত হবে, তাহলে কত হবে 80 বর্গ মিটার হবে। 80 বর্গ মিটার না, 80 বর্গ মিটার না, বর্গ হবে না, পরিসীমার ক্ষেত্রে শুধুমাত্র মিটার উল্লেখ করবে, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন কী বলা আছে তোমাদের, পরের প্রশ্ন হচ্ছে তোমাদের, দেখো এখানে 4 দাগের প্রশ্ন বলা আছে, 4 4 বলা হচ্ছে, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ে বেড়াতে যাবে, খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট এত টাকা চাঁদা উঠেছে, কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করো। দেখো তাহলে এখানে মোট চাঁদা উঠেছে কত, তাহলে মোট চাঁদা উঠেছে তোমাদের এখানে দেওয়া আছে, উল্লেখ আছে তোমাদের মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে সমান 4000 কত টাকা, 4096 টাকা, 4096 টাকা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো তাহলে এই ক্ষেত্রে বলা আছে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো তাহলে 4 গুণ টাকা কী বলা হচ্ছে আমাদের, যে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হবে, অর্থাৎ বর্গমূল আমরা কী করবো 496কে আমরা কী করবো, অর্থাৎ 496কে 4 দিয়ে ভাগ করে তার বর্গমূল নির্ণয় করবে। তাহলে 4 দিয়ে ভাগ করবে, তো 4 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 4 একে 4, 4 শূন্য 0, 4 দুগুণে 8, 4 4 16, 1024। তাহলে 1024-এর বর্গমূল কত হয়, আমরা জানি 1024-এর বর্গমূল কী করতে হলে আমরা কী করবো, এখানে লসাগু করবো, 1024কে আমরা কি লসাগু করবো, লসাগু করলে কত পাবো আমরা, 2 2 5 10, 2 একে 2, 2 দুগুণে 4, তা 2 দুগুণে 4, 1 10, 2 5 10, 1 12, 2 6 12, 2 একে 2, 2 দুগুণে 4, 2 8 16, আবার 2 6 12, 2 4 8, 64, তা 2 দুগুণে 2 3 6, 2 দুগুণে 4, আবার 2 2 একে 2, 2 6 12, 16 দুগুণে 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4, কত পেলাম আমরা, তাহলে এই ক্ষেত্রে আমরা রূঢ়বাদ দিলাম, যতগুলো 2 পেলাম দেখো, দুটো করে 2 যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে কটা 2 পেলাম, 1 2 3 4 5, অর্থাৎ পাঁচটা জোড়, অর্থাৎ 2-এর বর্গ হচ্ছে কটা, 5টা হবে, 2-এর বর্গ কটা হবে, 5টা হবে। 2-এর বর্গ কটা পেলাম আমরা, 2-এর বর্গ 5টা পেলাম, 2-এর বর্গ 5টা পেয়েছে, তাহলে কত হবে, বর্গগুলো উঠে যাবে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কত হচ্ছে 32। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, তাহলে অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে, 32 জন সদস্য বেড়াতে যাবে। চলো পরের প্রশ্ন দেখি। এখানে পরের প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন দেখো, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন, হিসেব করো। চলো আমরা এই গণিতটা করে ফেলি। দেখো এখানে বলা হচ্ছে, তাই বর্ষাকালে ধানের দাম কত % বৃদ্ধি পেয়েছে, 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পায়, 15% বৃদ্ধি পায়। এক্ষেত্রে আগে কত টাকা ছিল, আগে 100 টাকা হলে এখন হবে কত, 115 টাকা। তাহলে আগে 100 টাকা যদি ধানের দাম হয়, 100 টাকা হলে, তাহলে এখন হবে কত,
এখন হবে কত, 115 টাকা। তাহলে আগে যদি 1 টাকা হয় তাহলে এখন কত টাকা হবে, এখন 115 বাই কত হবে, 100 টাকা। তাহলে আগে যদি 1080 টাকা হয়, 1080 টাকা হলে তাহলে এখন কত হবে, তাহলে 115 বাই 100 গুণিত কত হবে, 1080। আমরা এখানে কাটাকুটি করব, এখানে আমরা এর একটা শূন্য কাটবো, এর একটা শূন্য কেটে দিই, এখানে 5, এখানে কাটবো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 15, 5 3 15, আর এখানে 2 কাটবো, 2 5 10, আর 2 4 8, 56 কত হচ্ছে, তাহলে 23 গুণিতক সমান কত হচ্ছে, 23 গুণিতক 56 সমান কত হবে, দুটোকে গুণ করে দাও। তাহলে 23 আর 56 যদি আমরা গুণ করি, 23 আর 56 যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে 4 3 12, 2 হাতে গেলো 1, 4 দুগুণে 8, আর একে 9, 5 3 15, 5 হাতে গেলো 1 মানে 10, একে 11, 2 9 5 14, 4 হাতে গেলো 1, 1 2 1, কত হবে, 1242 টাকা, 1242 টাকা। বুঝে গেছে? চলো, তাহলে 1242 টাকা হয়েছে। এবার আমরা কিন্তু বর্ষাকালে ধান বিক্রি করলে কত টাকা হবে, দেখো এবারে আমরা লিখব যে এবার বর্ষাকালে ধান বিক্রি করলে কত টাকা হবে। দেখো আমরা 1200 যে এখানে আগে 1242 টাকা পেলে, তাহলে এখন বর্ষাকালে ধান বিক্রি করে কত টাকা পাবো, তাহলে 100 কত টাকা, 1242 টাকা, 1242 টাকা থেকে কত, 1080 টাকা আমরা বাদ দেব, কত হচ্ছে, সমান হচ্ছে এখানে 162 টাকা। তাহলে কুইন্টাল প্রতি বেশি কত পাবো, কত পেতেন, তাহলে কুইন্টাল প্রতি বেশি পেতেন, কত টাকা, তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে 12 কুইন্টাল ধানের দাম, ধানে বেশি পেতেন কত টাকা হবে, তাহলে অতএব 12 কুইন্টাল ধানে বেশি পেতেন কত টাকা হবে, সমান 12 গুণিতক কত হবে, 162 টাকা, সমান কত হবে, তাহলে 162 সঙ্গে যদি 12 যদি গুণ করি আমরা 1944 টাকা পাবো, 1944 টাকা। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন আছে, দেখো এখানে তো একটা জ্যামিতি আছে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো এবং কোণ দুটি চিহ্নিত করো। তাহলে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমাদের চিহ্নিত করতে বলছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে করবে। প্রথমে তোমরা একটা চাঁদা নেবে, চাঁদা নিয়ে দেখো, চাঁদা নিয়ে তোমরা একটা 80 ডিগ্রি কোণ অঙ্কন করবে। চাঁদার সাহায্যে তোমরা একটা 80 ডিগ্রি কোণ অঙ্কন করলে, ধরো এরকম একটা 80 ডিগ্রি কোণ হলো, ধরো মনে করো এটা একটা 80 ডিগ্রি কোণ। তোমরা পারফেক্ট কিন্তু অবশ্যই 80 ডিগ্রি কোণটা তোমরা অঙ্কন করবে। তো এটা 80 ডিগ্রি কোণ হলে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কী করবে না, পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত নিয়ম করার নিয়মটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে এই বাহু থেকে এই বাহু নামকরণ অবশ্যই করবে। আমি আগে নামকরণটা তোমাদের দেখিয়ে দিই। তাহলে এখানে এ বি সি নামকরণ করলে, এবার তুমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে তুমি একটা এভাবে ব্যাস কেটে নেবে। এই ব্যাসটাকে তোমরা অর্ধ সমদ্বিখণ্ডিত করবে বা সমদ্বিখণ্ডিত করবে, দেখো অর্ধেক করবে। তুমি এই বিন্দুতে তোমরা একটা ব্যাস অঙ্কন করলে, আবার এই বিন্দুতে তোমরা একটা ব্যাস অঙ্কন করলে। এবার তোমরা এই যে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, এবার এখানে কি করবে, তোমরা টেনে দেবে, এই বিন্দু থেকে সোজা টেনে দেবে। তাহলে এটা কি হলো, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। অর্থাৎ 80 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে প্রতিটি ভাগের মান কত হবে, 40 করে হবে। তাহলে এটা নামকরণ করে দাও এ বি সি, এটা ডি। তাহলে এখানে তোমাদের বলেছে যে সমদ্বিখণ্ডিত করো এবং কোণ দুটি চিহ্নিত করো। এখানে কোন হলো যে এ বি ডি কোণ, তাহলে একটা কোণ হলো এ বি
ডি কোণ একটা, আরেকটা হচ্ছে গিয়ে ডি ডি বি সি কোণ, এই দুটি কোণ হলো। তাহলে সমদ্বিখণ্ডিত 80 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত বললাম। তাহলে 80 ডিগ্রি কোণটা ছিল আমাদের 80 ডিগ্রি কোণ ছিল, এখানে এ বি সি কোণ কত ছিল, সমান 80 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ যে প্রত্যেককে হলো, প্রত্যেক কত ডিগ্রি করে হলো, সমান 40 ডিগ্রি করে হলো। বুঝেছে? এইভাবে তোমরা জ্যামিতিটা অঙ্কন করবে। তো এইগুলো তোমাদের ষষ্ঠ শ্রেণী 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।